রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, যাত্রীদের চরম ভোগান্তি, দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের চিঠি চায় আন্দোলনকারীরা। উমরা এবং ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকার বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি, পর্যাপ্ত মজুদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের। মূল্যস্ফীতির চাপে দিশেহারা সীমিত আয়ের মানুষ, আয় ব্যয়ের ভারসাম্য রক্ষায় নীতিমালা প্রণয়নের তাগিদ। এবং মাঘের শীতে সজীব উত্তরের কৃষি অর্থনীতি, পণ্য সংরক্ষণ ও বিপণনে ন্যায্যতা প্রতিষ্ঠার অপেক্ষায় ফসলের কারিগর। এতে একটা বেশি পোষায় না, অতে আর কি করি। কৃষি জমি আছে, যখন তো কৃষি কাজ করতে হবে, করার পরে এর মধ্যে আমরা খুব কষ্টের জীবনযাপন করি। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আমরা আছি দুজন, আমি শরীফ রওশন এবং আমি তাসওয়ার নাফি। মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। সোমবার রাত 12টা থেকে শুরু হওয়া কর্মবিরতি বন্ধ আছে সারা দেশে ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরিফ হোসেন ও ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন হারুন রশিদ। প্রথমে যেতে চাই কমলাপুর আরিফের কাছে। আরিফ, কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় কি শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েছে কিনা? এছাড়া জানাবেন ভোগান্তি নিয়ে কি বলছেন যাত্রীরা, সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা? আমরা এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। এখানে আমরা কোনো ধরনের উদ্যোগ, যেই উদ্যোগগুলো রানিং স্টাফদের কর্মবিরতি থেকে ফেরত আনতে পারে, সে ধরনের উদ্যোগ কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আমরা যেই জিনিসটি জেনেছি, মধ্যরাত থেকেই সব ধরনের ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকার মধ্যে ঢোকা সব কিছুই কিন্তু বন্ধ রয়েছে। তবে যেই ট্রেনগুলো রানিং রয়েছে, অর্থাৎ কোনো এক জায়গা থেকে ছেড়ে গিয়েছে মধ্যরাতের আগে, সেই ট্রেনগুলো গন্তব্যে পৌঁছে দিয়ে তারপর রানিং স্টাফরা কিন্তু কর্মবিরতিতে যাবেন। রানিং স্টাফ বলতে আসলে যাদের বোঝায়, যারা ট্রেন চালান অথবা ট্রেনের সিকিউরিটি গার্ড এবং সহচালক থেকে শুরু করে 4 ধরনের লোকদের আসলে রানিং স্টাফ বোঝায়। এমন 2000-এর বেশি কর্মকর্তা কর্মচারী কিন্তু রয়েছেন, যারা বিভিন্ন সময় তাদের পেনশনের যেই বিষয়টি রয়েছে, সেই ডেইলি বেসিসের যেই চাকরি রয়েছে, সেখানের ভাতাটি পেনশনের সাথে অ্যাডজাস্টমেন্টের একটি বিষয় দাবি তুলে আসছেন এবং এই দাবিতে তারা অনেক আগেই কর্মসূচি দিয়েছিলেন। এখন আমরা যে বিষয়টি দেখছি যে কমলাপুর রেল স্টেশনের যেই মনিটর রয়েছে, অর্থাৎ যারা আগে টিকিট কেটেছেন, অর্থাৎ আজকের দিনের জন্য সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলো কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। এছাড়া অনেক যাত্রী যারা দূর দূরান্ত থেকে এখানে এসছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের নির্ধারিত ট্রেনের জন্য, কিন্তু কেউই নির্ধারিত সময়ে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না। আমরা কর্তৃপক্ষের রুমে গিয়েছিলাম, তবে এখন পর্যন্ত এখানে কোনো কর্তৃপক্ষ নেই। তবে মাইকে বারবার জানিয়ে দেওয়া হচ্ছে যে কর্মবিরতির কারণে ট্রেন ছেড়ে যাচ্ছে না। কিছুক্ষণ আগেও একটি ট্রেন চলে আসলো, যেটি উত্তরবঙ্গ থেকে ঢাকায় ঢুকেছে। তবে এইভাবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু ট্রেন ঢাকার মধ্যে ঢুকছে। আমরা দেখছি কমলাপুর রেল স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থায় এখানে পুলিশ রয়েছেন, বাড়তি নজরদারি বলা যায়, কারণ এত পুলিশ সাধারণত কমলাপুরে থাকেন না। এছাড়া যেসব যাত্রীরা এখানে এসছেন দূর দূরান্ত থেকে অথবা যারা ঢাকায় চিকিৎসার জন্য এসছেন, যারা ফেরত যাচ্ছেন ট্রেন মারফত, তারা অনেকেই এই বিষয়টি জানেন না যে কর্মবিরতির এই জন্য তারা বসে আছেন। কখন নাগাদ কর্মবিরতি উঠে যাবে সেটার জন্য অপেক্ষা করছেন। তবে যারা যারা উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যারা ট্রেনের জন্য টিকিট কেটে এখানে এসছেন, তারা বলেছেন যে এই ট্রেনের টিকিটের টাকা তারা কীভাবে ফেরত পাবেন সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমরা দেখতে পাচ্ছি প্রায় 5 থেকে 7টি ট্রেন এখন পর্যন্ত কমলাপুরে এসে দাঁড়িয়ে আছে বিভিন্ন বগিতে। তবে এই ট্রেনের কখন ছেড়ে যাবে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে এখন পর্যন্ত রানিং স্টাফদের সাথে যেই বিবাদ রয়েছে, অর্থাৎ তাদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো পূরণের চেষ্টা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কথোপকথন হচ্ছে। তবে কখন নাগাদ এই ধর্মঘট থেকে উঠে যাবে সেই বিষয়টি এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত নয়। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই হয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে ঢাকায় বাইরে যাওয়ার জন্য ঢাকায় এসছেন, অনেকের শিডিউল কাজ রয়েছে, যার জন্য বিগত সময়
তারা টিকিট কেটেছিলেন তারা অনেকটা বিপাকে পড়েছেন এবং দুর্ভোগের মুখে অনেকেই বাসের যেই ব্যবস্থা বিকল্প ব্যবস্থাগুলো খুঁজছেন এবং দেখা যাচ্ছে কেউ কেউ অভিযোগও করেছেন বাসের টিকিটের দাম এই যে ট্রেনের ধর্মঘটের ফলে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যাও সংকট তৈরি করেছে সাধারণ যাত্রীদের মুখে। একদিকে তারা ট্রেনের যেই টিকিটের টাকা সেই টিকিটের টাকা কখন পাবেন সেটা নিশ্চিত নয়, অন্যদিকে বাসে বাড়তি ভাড়া ঘুরে তাদের গন্তব্য যেতে হচ্ছে। নাফি, ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন। এবার যেতে চাই ময়মনসিংহে হারুন রশিদের কাছে। হারুন, কর্মবিরতির কারণে জানাবেন যে রেলওয়ে যারা যাত্রী আছেন তারা কি ধরনের হয়রানির শিকার হচ্ছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। নাফি, আসলে রানিং স্টাফদের ধর্মঘটের কারণে কিন্তু এক অচল অবস্থার সৃষ্টি হয়েছে, অর্থাৎ মধ্যরাত থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা ময়মনসিংহ রেল স্টেশনে এসে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে মধ্যরাতের পর থেকে কিন্তু শুধু একটি মাত্র ট্রেন জামালপুর থেকে যমুনা এক্সপ্রেস যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, এছাড়া কিন্তু অন্যান্য যে ট্রেনগুলো চলাচল করছে না। এবং কিছুক্ষণ আগে যেটি মধ্যরাতের আগেই চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছে চট্টগ্রাম মেল ট্রেন, সেটি কিন্তু ময়মনসিংহ স্টেশনে ঘণ্টাখানেক আগে এসেছে এবং এটি আসার পর কিন্তু এখন এই ময়মনসিংহ স্টেশনে অবস্থান করছে, অর্থাৎ এটি জামালপুর হয়ে তারাকান্দি যাওয়ার কথা, সেটি কিন্তু এখন আর যাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ট্রেন কিছুক্ষণ আগে এসে ময়মনসিংহ রেল স্টেশনে অবস্থান করেছে। এবং আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আসলে এই রানিং স্টাফদের ধর্মঘটের কারণে কিন্তু ময়মনসিংহ থেকে যে লোকাল ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় সেগুলো কিন্তু আজকে চলাচল করেনি, বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে জারিয়া, মোহনগঞ্জ এবং জামালপুরগামী বেশ কয়েকটি লোকাল ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া জামালপুর থেকে ঢাকা, মোহনগঞ্জ থেকে ঢাকা সহ এবং চট্টগ্রাম থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর যে ট্রেনগুলো সবগুলো ট্রেনই কিন্তু বন্ধ রয়েছে। এবং এই ট্রেন বন্ধ থাকার কারণে কিন্তু মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা দেখছি যে স্টেশনে বিভিন্ন এলাকা থেকে মানুষজন তাদের গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন, কিন্তু ট্রেন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কিছু মানুষ অপেক্ষা করছেন, কিছু মানুষ অপেক্ষা করে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে এই ধর্মঘটের কারণে কিন্তু মানুষজন চরম বেকায়দায় পড়েছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যে রেলওয়ের রানিং স্টাফদের যে ধর্মঘট, যার কারণে আজকে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেল, এটি কিন্তু সাধারণ মানুষ জানতেন না। অর্থাৎ যাত্রীরা ঠিক না জানার কারণেই কিন্তু অনেকেই বিকল্প ব্যবস্থায় অন্যান্য গন্তব্যে যাওয়ার যে সুযোগ সেটি রেখে স্টেশনে এসেছিলেন, কিন্তু এখানে এসে ট্রেন না পাওয়ার কারণে কিন্তু তারা যেতে পারছেন না। তো আমরা রানিং স্টাফদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে তারা যে দাবিতে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, বিশেষ করে মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা বিষয়ে যে জটিলতা, এই জটিলতা নিরসনের জন্য কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের দাবি দাবা না মানার কারণেই কিন্তু আজকে এই সর্বশেষ পন্থা হিসাবে তারা অনির্দিষ্টকালে ধর্মঘটে গিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুন রশিদ। নাফি, এদিকে তো কর্মবিরতি চলছে রেলে, এখানে কিন্তু খুলনা বিভাগীয় যে ট্যাঙ্ক লরি যে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমের গ্রেফতারের প্রতিবাদেও কিন্তু কর্মবিরতিতে আছেন শ্রমিকরা। সেখানকার সবশেষ খবর জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি সহকর্মী রামিম চৌধুরীর সাথে। রামিম, জানাবেন যে এই পরিস্থিতিতে বিভাগে কি ধরনের প্রভাব পড়েছে আর সংকট নিরসনে কোনো সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো সমাধানের পথ খুঁজে পেয়েছেন কিনা? রওশন, ট্যাঙ্কলরি শ্রমিকদের যে কর্মবিরতি, তার ফলে কিন্তু এরই মধ্যে প্রভাব দেখা দিয়েছে বিভাগের বিভিন্ন জায়গায়। সবথেকে বেশি প্রভাব কিন্তু একটা জায়গাতে, সেটি হচ্ছে যে এই যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে। আমরা দেখেছি যে গত রোববার বিকাল থেকেই কিন্তু তারা এই যে কর্মবিরতি সেটি শুরু করেছেন এবং তারপর থেকেই কিন্তু খুলনাতে 3টে তেলের যে জ্বালানি তেলের যে ডিপো, সেই ডিপো রয়েছে এবং সেই ডিপো থেকে যে তেল উত্তোলনের যে কার্যক্রম সেটি কিন্তু একেবারে বন্ধ ছিল এবং পরিবহন কার্যক্রমও বন্ধ রয়েছে, যার ফলে এর আশপাশের যে বা এই এলাকার মধ্যে দিয়ে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই প্রত্যেকটি পাম্পেই কিন্তু তেলের যে সংকট সেটি দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে কেসিসির নিয়ন্ত্রণাধীন যে পাম্প রয়েছে সেটি কিন্তু রয়েছে এবং এখানে ডিজেল এবং অকটেন এই দুটোই কিন্তু শেষ হয়ে গেছে। সামান্য পরিমাণ পেট্রোল রয়েছে এবং 2-1 ঘন্টার মধ্যেই সেটি শেষ হয়ে যাবে বলে এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি শুধু যে নগরীর মধ্যে তা কিন্তু নয়, বিভাগের বেশিরভাগ এলাকাতেই কিন্তু গতকাল রাত বা আজকে সকাল পর্যন্তই কিন্তু তেলের যে সংকট সেটি কিন্তু
শুরু হয়েছে এরপর থেকেই। মোটামুটি বললে চলে যে বিভাগের প্রায় 16টি জেলা, বিভাগের 10 জেলা সহ এর আশপাশের যে আরও বেশ কয়েকটি জেলা মিলিয়ে সব মিলিয়ে 16টি জেলাতে কিন্তু খুলনা থেকে তেল সরবরাহ করা হয়ে থাকে। পদ্মা, মেঘনা, যমুনা নামে 3টি ডিপো রয়েছে খুলনাতে, এবং এই 3টি ডিপো থেকেই কিন্তু এই সব এলাকাগুলোতে তেল সরবরাহ করা হয়। মোটামুটি এই যে সরবরাহের যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু একেবারেই বন্ধ রয়েছে গত রবিবার থেকে। রবিবার দুপুরের দিকে কিন্তু এই যে শ্রমিক নেতা আলী আজিম, তাকে গ্রেফতার করে পুলিশ একটি নাশকতা মামলায়, এবং সেই গ্রেফতারের পর থেকে কিন্তু শ্রমিকরা তার মুক্তির দাবিতে এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে, এবং তারা চেষ্টা করছে জামিনের জন্য। কিন্তু গতকালকে কোর্টে তাকে হাজির করা হয়েছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে, যার ফলে কিন্তু তারা কর্মবিরতি এখনো পর্যন্ত চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের এই যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। তো রওশন, এই ছিল আমার কাছে খুলনা থেকে এই ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি, তার সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে আজ দুপুর 2টার মধ্যে চাকরি জাতীয়করণের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। এর আগে গতকাল 6 জনের একটি প্রতিনিধি দলের কাছে রোববারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রমনা থানার ডিসি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে চাকরি জাতীয়করণের ঘোষণা সহ 6 দফা দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। সোমবার রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ইবতেদায়ী শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ। চলতি সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ রাজধানীর বড় 7টি কলেজে বন্ধ হচ্ছে ভর্তি কার্যক্রম। সোমবার দুপুর 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও জানান, কলেজগুলো কিভাবে পরিচালিত হবে সে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি। উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি। তবে অসৌজন্যমূলক ব্যবহারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ এবং হামলার প্রতিবাদে নিউ মার্কেট থানার ওসি অপসারণের দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। হজের পর এবার ওমরা এবং ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে সৌদিগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যেই টিকা দিয়ে নির্দেশনাও জারি করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও অল্প সময়ের নোটিসে সবার টিকা নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছে হজ এজেন্সিগুলো। যদিও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুদ আছে বলছেন ধর্ম উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাইম আবির। হজ, ওমরা সহ বিভিন্ন কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান অনেক মানুষ। এর মধ্যে বছরে সরকারি হিসেবে 2.5 লাখ আর বেসরকারি হিসেবে কমপক্ষে 5 লাখ মানুষ যান শুধু ওমরাহ পালনে। এছাড়া হজ ও ভিজিট ভিসায় সেই অঙ্ক পৌঁছায় 8 লাখের উপর। গেল বছর বাংলাদেশি হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার, আর এবার যুক্ত হলো ওমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনেচ্ছুরাও। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নেওয়া হয়েছে সতর্কতায় বলা হয়েছে, হজ, ওমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনোচ্ছুদের ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে টিকার সনদ। 3 বছরের মধ্যে পলিস্যাকারাইড এবং 5 বছরের মধ্যে কনজুগেট টিকা নেওয়া থাকলে নতুন করে টিকা নিতে হবে না। আগামী 10 ফেব্রুয়ারি থেকে টিকার এই নির্দেশনা কার্যকর করা হবে। 10 তারিখ থেকে যারা ট্রাভেল করবেন তাদেরকে মেনিনজাইটিসের ভ্যাকসিনটা দেওয়া ম্যান্ডেটরি। শুধুমাত্র উমরা এবং ভিজিটের জন্যই এই ভ্যাকসিনেশন প্রয়োজন। এ ব্যাপারে নির্দেশনাগুলো সবাইকে দিয়েছি, সকল এয়ারলাইন সম্মানিত যাত্রী, স্টেক হোল্ডার এবং আটাপকে দিয়েছি। কিন্তু মেনিনজাইটিস টিকা নিয়ে সৌদি সরকারের কেন এত কড়াকড়ি?
হজের সময় আসলে এটা একটা হওয়ার সম্ভাবনা আছে, অনেকগুলি লোক একসাথে বসবাস করে, লালাটা হয়তো বা নিজের মুখমণ্ডল থেকে অন্য জায়গায় স্পর্শ হবে, সেখান থেকে আরেকজন ব্যক্তি আক্রান্ত হয়ে যেতে পারে, যেই জন্য এই ভ্যাকসিনটাকে কিন্তু আপনার বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকা বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছে হজ এজেন্সিগুলো। তারা বলছে এত অল্প সময়ের নোটিসে সব ওমরাহ যাত্রীদের টিকা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। অভিযোগ রয়েছে টিকার অপ্রতুলতা নিয়েও। যে কয়টা হাসপাতালের মধ্যে টিকা পাওয়া যায় ওইখানে কিন্তু মানে টিকা কিন্তু অ্যাভেলেবেল নাই। এই যে একটা হজবরল অবস্থা রয়ে গেছে, এটা তো অবশ্যই আমাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবের কমিটি না থাকে, প্রশাসক তো আছেন, তিনি তো এখন মনে হয় আরও বেশি কাজ করতে পারবেন, যেহেতু যুগ্ম সচিবনী। আমরা মনে করি এই বিষয়টাতে সরকারের আরও আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। যখনই সৌদি সরকার থেকে এই বিষয়টি আমাদের মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তখন থেকে এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ বা আমরা লক্ষ্য করছি না। যদিও টিকা নিয়ে উদ্বিগ্ন না হবার পরামর্শ ধর্ম উপদেষ্টার। তিনি বলছেন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সাথে কথা বলেছি, ডিজি হেলথ ওনার সাথেও কথা বলেছি। ওনারা আমাকে বললেন 10 ফেব্রুয়ারি থেকে যেটা মেনিনজাইটিস টিকাটা বাধ্যতামূলক ম্যান্ডেটরি করা হয়েছে, সিভিল সার্জনকে একটু বলা হয়েছে, অতএব ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা পর্যাপ্ত আছে, অভাব হবে না। তবে হজের মতো সরকারিভাবে নয়, ওমরাহ যাত্রীদের নিজের টাকা খরচ করেই নিতে হবে এই টিকা। ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রে মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের টিকা পাওয়া যাচ্ছে। নাইম আবির, এখন, ঢাকা। গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে টালমাটালভাবে সংসার চালাচ্ছেন চাকরিজীবীরা। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে খাদ্য মূল্যস্ফীতি 14% ছেড়ে গেলে ঋণ করে জীবন ধারণ করতে হয়েছে পেশাজীবী মানুষদের। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়েনি বেতন, উল্টো খরচ বেড়েছে কয়েক গুণ। তাই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে আয় ব্যয়ের ভারসাম্য আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। নিত্যপণ্যের লাগামহীন দামে সংসার যেন টালমাটাল। এর মধ্যে ঊর্ধ্বগতির বাজারে খরচ বহনে বেশি হিমশিম খেতে হচ্ছে স্বল্প বেতনের মানুষের। গত কয়েক বছরে খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে অনেক আমিষ। আয় অনুযায়ী ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এই তিনটা শ্রেণীতে আমরা একদম পিছা গেছি। সিন্ডিকেট আছে, চাঁদাবাজি আছে, এখনো চাঁদাবাজিও বন্ধ হয় নাই। প্রতি বছর বেতন বৃদ্ধির কথা থাকলেও অনেক প্রতিষ্ঠানই কম মুনাফার অজুহাতে তা থেকে বঞ্চিত করে কর্মীদের। আবার কিছু প্রতিষ্ঠান মূল্যস্ফীতি বা বাজার বিবেচনা না করেই নামমাত্র বৃদ্ধি করে বেতন। একটা মালিকানা চাকরি করি, এই কোনো রকম ডাইল ভাত খেয়া চলতে পারি না। আমাদের স্যালারি বাড়ে না, আমাদের বাচ্চা বাচ্চা নিয়ে সংসারিক চলা খুবই কষ্ট। এখানে এই বয়সে জমা করার কথা, সেখানে আমরা ভর্তুকি দিয়ে চলতেছি। বাজারের সাথে পরিবারের যে খরচ বাড়ে তা মেটাতে বাড়তি চাপের কথা জানান কর্মজীবীরা। সংসার ও বাজার খরচ মেটাতে কষ্টের কথা জানান সরকারি কর্মচারীরাও। ইনক্রিমেন্ট তো দূরের কথা, তাদের কিন্তু বছরে যে একটা ন্যূনতম বেতন বাড়ানোর কথা সেটাও বাড়াচ্ছে না। প্রত্যেক বছর যে খরচের পরিমাণ যে হারে বাড়তেছে, বেতন তো আর সে হারে বাড়ে না। বেতনে নির্ধারণ হবে আপনার বাজার দরের উপরে। একজন চাকরিজীবী মানুষের প্রতি বছর যে হারে পারিবারিক এবং সার্বিক খরচ বৃদ্ধি পেয়ে থাকে, সেই হারে তার বেতন বৃদ্ধি পায় না। সর্বোচ্চ 5 থেকে 10% হারে বেতন বৃদ্ধি পেয়ে থাকে। সেক্ষেত্রে সংসার ও বাজার খরচ মেটাতে অনেকটাই হিমশিম খেতে হয় একজন কর্মজীবী মানুষের। কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট কোলা বলে, তো সেটা ইনফ্লেশনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সেখানে মজুরি, বেতন ইত্যাদি বাড়ানো হয়, যাতে অন্তত পক্ষে সাধারণভাবে একটা ক্রয় ক্ষমতাটা একটা স্থির পর্যায়ে থাকে। এবং তারপর কয়েক বছর পর পর তো তখন একটা রিভিউ করা হয়, এটাকে একটা পর্যালোচনা করে তখন বাড়ানো হয়। সো এইটা একটা চিন্তা করা যেতে পারে। গবেষণা বলে স্বাভাবিক জীবনযাপনের জন্য মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতি থেকে 1-2% বেশি হতে হয়। অথচ গত 1.5 যুগে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির হার থেকে অনেক বেড়েছে। খরচের সাথে আয় না বাড়ায় স্বল্প আয়ের মানুষের একদিকে যেমন ঋণের বোঝা বাড়ছে, তেমনি স্বাভাবিক জীবন বিপন্ন হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে জীবনযাত্রা ব্যয় নির্বাহ করার জন্য প্রত্যেক ব্যক্তি এবং তার পরিবারকে প্রতি বছরই কিছু কিছু অতিরিক্ত খরচ করতে হয়। সুতরাং এই সামগ্রিকভাবে খরচটা যাতে নির্বাহ করার জন্য যাতায়াতের সমস্যা না হয়, সেই জন্য যারা চাকরিজীবী আছেন তাদের প্রতি বছরই একটি সুনির্দিষ্ট মাত্রায় বেতন বৃদ্ধি পাওয়া উচিত।
গত 15 বছরের উন্নয়নে আহারের পাত থেকে স্বাদ আর সাধ্যের উপাদান বিয়োগ করে আয় ব্যয়ের হিসাবে ভর্তুকি মেটাতেই কঠিন সময় পার করছেন খেটে খাওয়া মানুষেরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শেষের দিকে শীতকাল, প্রকৃতির অঙ্গ জুড়ে এখন কুয়াশার পিরান। সে চাদর সরিয়ে গাছিদের রস, মোয়ালদের মধু আর চাষিদের সোনা ফলানোর চেষ্টা বাংলার পরতে পরতে। কারণ হেমন্তের উপহার যদি হয় কৃষাণীর থালা ভরা ভাত, শীত যেন যোগায় সে সাদা ভাতের রসনা। দুর্ভাগ্যকে আপন করে নেয়ার শীত হয়তো পেয়েছে কারো কারো ঠোঁট উল্টানো অনুযোগ, তাতে যেন এ ঋতুর কিছুই আসে যায় না। প্রকৃতির কাছে মাঘের শীত যেন লজ্জা না ভাঙা এক নববধূর মুখ। মাঘের শীতে উত্তরের অর্থনীতি দেখুন। মোকাররম হোসাইনের প্রতিবেদনে ছবি তুলেছেন আশিকুর রহমান। শুকনো নদী, বাঁশের সাঁকো, নদীর ওপারে বিছানো সবুজ শাড়ির হলদে পাড়, এপারে খেজুর গাছের উদর থেকে নিঃসৃত রসের ভারী গন্ধ। দিগন্ত জুড়ে কুয়াশার সঙ্গে রোদের কানামাছি খেলা। ভরা মাঘে উত্তর জনপদের মাটি, বায়ু আর শরীরে এখন হিমশীতল পরশ। পৃথিবীকে গভীর ঘুমে আচ্ছন্ন রেখে জেগে থাকে রাত, তারও আড়মোড়া ভাঙে কুয়াশার কোলাহলে। আর একটু ঘুমাতে চাওয়া প্রকৃতিকে জাগিয়ে তোলে বাংলার কৃষাণ, কৃষাণী আর ভূমিপুত্ররা। তারা যেন বলে, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। গ্রামের ঘরে ঘরে এখন হেমন্তের উপহার। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গৃহ ভরা সুখ আর মন ভরা সুর নিয়ে চাষিদের বাসন্তী ফসল রোপণের ব্যস্ততা। শীতের আবহের সঙ্গে নিবিড় সম্পর্ক যে ফসলের, সে হাসিতে যেন ভরে উঠেছে কৃষকের জমিন। যার যতটুকু আছে তাই নিয়ে যেন উর্বর মাটিতে সোনা ফলাবার প্রাণপণ চেষ্টা। এজন্যই বুঝি শীতকে বলা হয় পৃথিবীর তীব্রতম ঋতু। প্রবাদ আছে, এক শীত টিকে যাওয়া মানে আরেকটি নতুন জীবন। শীত আসে, শীত যায়, কিন্তু জীবন কি বদলায়? কৃষি জমি আছে, যখন তো কৃষিকাজ করতে হবে, এর মধ্যে আমাদের করার পরে এর মধ্যে আমরা খুব কষ্টে জীবনযাপন করি। বেশি একটা লাভ নাই, সারের দাম তো এতে মানে একটা বেশি পোষায় না, অতে আর কি করি। আলুর বাজার খারাপ, পেঁয়াজের বাজারও খারাপ, মরিচের বাজারও খারাপ, মানে কাঁচামাল বলতে এখন কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে। পৌষ আর মাঘ জুড়ে হিমেল সন্ধ্যায় উনুনে মচমচে পিঠা হয়ে ওঠে কারো স্বাদ আস্বাদন আর কারো জীবিকার উপলক্ষ। শহর কিংবা গ্রামের মোড়ে মোড়ে ভেসে আসে অভিন্ন ঘ্রাণ। এদিকে শহরবাসীর ব্যাগ ভর্তি সদাই আর ফ্রিজ ভর্তি যে রসনা, তার যোগানো তো এই ধূসর মাঠ থেকেই। আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাল শাক, পালং শাক, শালগম, সিম, টমেটো, পেঁয়াজ পাতা, মটরশুঁটি, ধনেপাতা সহ আরও কত কি। কৃষক ভাইদের জন্য কিন্তু এটা দারুণ একটা সময়। হেমন্তের শেষে যে একদম শীতের যে আগমন, এই আগমনের মাঝামাঝি সময় তারা যে ফসলগুলো বাজারে নিয়ে আসে, তারা খুব ভালো একটা দাম পায়। তো এটা শীতের একটা আশীর্বাদ আমি বলতে পারি। তবে কৃষি উৎপাদনের পর শস্য সংরক্ষণ, বিপণন সহ সকল আয়োজনেই গুরুত্বহীন এ মাটির স্বজনরা। কেবল কোনো রকমে খেয়ে পড়ে দিনানিপাতেই তাদের সন্তুষ্টির ঢেকুর। শীতের অর্থনীতি তাদের খেরো খাতায় কতটা স্বাস্থ্যবান? এই শীতের ভিতরেও যে সমস্ত খাদ্যশস্য আমরা উৎপাদন করি, সেগুলো বাংলাদেশের মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক বড় সহায়ক হয়ে থাকে সারা বছরের জন্য। ভালো উৎপাদন করা, বেশি উৎপাদন করা কি অপরাধ? মানে যে অপরাধে ভুগছে আমাদের ফুলকপি চাষিরা, এটার তো সেকেন্ড ধাপের প্ল্যান থাকা উচিত, যেটা আমরা এদেরকে এই পরিমাণটাকে আমরা দেশের বাইরে পাঠাবো, রপ্তানি করব, অথবা প্রসেস ইন্ডাস্ট্রিতে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ওভারঅল একটা সুন্দর বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে, আবার একটা পরিকল্পনা মাফিক একটা কৃষি তৈরি হবে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নিয়ে আসা কবি জীবনানন্দ দাশ তার বাংলা কবিতায় শীতকে করে তুলেছেন উপভোগ্য। বুকের সবটুকু শীতলতা ঢেলে তিনি কবিতার নির্মাণ করেছেন হিমশীতল প্রেমের তোরণ। তার কলমেই বলা যায়, সব পাখি ঘরে আসে, ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ঠিক যেমন কুয়াশার ঘোমটা দিয়ে মুখোমুখি প্রকৃতি আর শীত। মোকাররম হোসাইন, এখন, রংপুর। সারা দেশের মতো মৌলভীবাজারেও জেঁকে বসেছে মাঘের শীত। দুদিন ধরে বইছে মৃদু
শৈত্যপ্রবাহ এতে দুর্ভোগ বেড়েছে প্রায় সব শ্রেণীর মানুষের। এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এম এ হামিদ। চা বাগানগুলোতে যে চা শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু প্রচণ্ড শীতের কারণে বেশ কয়েকদিন থেকে খুবই সমস্যার মধ্যে পড়েছেন। আমি যদি গত 3 দিনের পরিসংখ্যান মৌলভীবাজারের শীতের বলি তাহলে সেটা হচ্ছে 25 তারিখে 11.2 ডিগ্রি সেলসিয়াস, 26 তারিখে 9.2 ডিগ্রি এবং 27 তারিখে 9.8 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজকে যদিও সকাল 6টায় সেটা তাপমাত্রা বেড়ে গিয়ে 12.5 ডিগ্রিতে থেকে তাপমাত্রা কমার কারণে খেটে খাওয়া মানুষগুলো এবং দিনমজুরিরা বেশ কিছু সমস্যার মধ্যে পড়েছেন। তারা ঠান্ডায় বুগে কাজে যেতে দেরি হচ্ছে। এছাড়াও যে লোকজন রয়েছেন অর্থাৎ শিশু এবং বৃদ্ধ তারা কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কৃষকরা রয়েছেন বা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বুড়ো খেতে যেতে পারছেন না অত্যধিক ঠান্ডার কারণে এবং দেরি করে তারা কিন্তু সেখানে কাজে যেতে হচ্ছে। এছাড়া চা বাগানগুলোতে দেরিতে কাজে যাওয়ার কারণে অনেক সময় তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শীত নিবারণের জন্য বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করা হচ্ছে। বলা যায় সারা জেলায় প্রায় প্রতিদিনই কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও সূর্যের দেখা মিলে না। কনকনে হিমেল ঠান্ডা হাওয়া বইতে থাকে এবং এতে করে শীত আরও প্রকট আকার ধারণ করেছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারে শীত নিয়ে সবশেষ। নাটোরের চলন বিলে বড় ধান রোপণের ভরা মৌসুমের শুরুতেই সার সংকটে কৃষকরা। এছাড়া তীব্র বিদ্যুতের সংকটে সেচের কাজও বাধাগ্রস্ত হচ্ছে। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিস্তারিত মাহবুব হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। বিস্তীর্ণ চলনবিল জুড়ে চলছে বোরো ধান রোপণ। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা কাজ করছে। বোরো ধান চাষে প্রয়োজনীয় সার ইউরিয়া ও ডিএপি, কিন্তু কৃষকরা বাজারে পাচ্ছেন না এ সার। ফলে অনেকেই সার ছাড়াই রোপণ করছেন বোরো ধান। অনেকে সার পেলেও তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সারের দাম বেশি, 1800 টাকা সার পাচ্ছি না। সার ডিলারের মাধ্যমে লিভার গেলে ইউরিয়া লওয়া লাগবি, তার টিএসপি নাই, পটাশ নাই। চলন বিলে সারের প্রচুর ক্রাইসিস। সার সরকারিভাবে সার দিচ্ছে না তেমনভাবে। সারের যে ডিলারগুলো আছে এরা ভাগ করে করে সার দিচ্ছে, যে 5 বস্তা ইউরিয়া নেন, 1 বস্তা পটাশ নেন, 2 বস্তা ওই ডিএপি নেন, এইভাবে সার দিচ্ছে। চলন বিলে সেচের জন্য ব্যবহার হয় বিদ্যুৎ চালিত সেচ পাম্প, কিন্তু চলতি মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সকালে কারেন্ট যাচ্ছে, এই আপ ডাউন করতেছে, কিন্তু কারেন্ট ঠিক মতো আমরা পাচ্ছি না। আবাতে মনে কর সেচ যদি না দিতে পারি তাহলে ধান ক্ষতি হয়ে যাবে না। চলতি বছরে নাটোরে প্রায় 70,000 হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু চলন বিলের সিংড়া উপজেলাতে বোরো ধান রোপণ হবে প্রায় 37,000 হেক্টর জমিতে। তবে স্থানীয় কৃষি বিভাগের দাবি, জেলায় পর্যাপ্ত সারের মজুত রয়েছে। সেচ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কেউ কৃত্রিম সংকট তৈরি করে যাতে অরাজকতা তৈরি করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃষিকাজে বিশেষ করে বোরো মৌসুমে সেচ কাজে যাতে কোনো বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, এই জন্য আমরা সজাগ আছি। কোনো যদি অভিযোগ পাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। পুরো চলন বিল জুড়ে এভাবেই বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পাশাপাশি মৌসুমের শুরুতেই কৃষকরা সারের তীব্র সংকটে ভুগছেন। সে সাথে শুরুতেই দেখা দিয়েছে বিদ্যুতের সংকট। কৃষকরা বলছে, এই বিদ্যুৎ এবং সার সংকট সমাধান করা না গেলে আগামী দিনে বড় উৎপাদনে বেশ বেগ পেতে হবে তাদের। সে সাথে এবছরই সারের দাম বেশি হওয়ার কারণে কৃষকদের যে উৎপাদন খরচ সেটি দ্বিগুণ হয়েছে। কৃষকরা বলছে, এই সার সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাহবুব হোসেন, এখন নাটোর। সময় হলো আরও একটা বিরতির। ফিরছে কিছুক্ষণের মধ্যে। মানিকগঞ্জের 26টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। যেখান থেকে শিশুদের শিক্ষার প্রথম ভিত তৈরি হয়, সেখানকার এমন দুরবস্থায় বাধাগ্রস্ত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি থাকায় কোমলমতি শিক্ষার্থীদের দিন কাটছে শঙ্কায়। বঞ্চিত হতে হচ্ছে কাঙ্ক্ষিত মানের শিক্ষা থেকেও। বিস্তারিত জানাচ্ছেন আসাদ জামান। মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠুইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে দেখা দিয়েছে ফাটল। কংক্রিটের খুঁটি থেকে বেরিয়ে এসেছে মরিচা পড়া রড।
যখন তখন ধসে পড়ছে পলেস্তারা। কয়েক মাস আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও শ্রেণী কার্যক্রম অব্যাহত। ক্লাসরুম সংকটে অনেক শিক্ষার্থীকে ক্লাস করতে হয় বাইরে বসে। একই চিত্র উপজেলার উভজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। শ্রেণীকক্ষ সংকটে বিদ্যালয় কর্তৃপক্ষ পুরনো টিনশেড ঘরে কোনো রকমে ক্লাস নিচ্ছেন। তবে ঘরটির অবস্থাও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্কুলে আসলে শিশুদের দিন কাটে শঙ্কায়। বৃষ্টির দিনে আমাদের টিন দিয়ে পানি পড়ে, একটা ডাল ভেঙে যাবে, বাচ্চাদের একটা ক্ষয়ক্ষতি হবে। আমরা সবসময় বাসা থেকে চিন্তিত থাকি। আমার ক্লাসরুমটা ভাঙা, যার জন্য আমাদের বারান্দায় ক্লাস করতে হয়। ক্লাস করতে আমাদের ভালো লাগে না, অনেক ভাঙাচোরা। এখন এটা যদি ভালো একটা স্কুল বিল্ডিং তৈরি হয় ভালো হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে মানিকগঞ্জের ৭টি উপজেলার মোট ৬৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬টি উপজেলার ২৬টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। প্রাথমিক বিদ্যালয় শিশুদের শিক্ষার প্রথম ভিত্তি তৈরি করে, অথচ ঝুঁকিপূর্ণ ভবন ও শ্রেণীকক্ষ সংকটে শিশুদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। শিশুরাও কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান শিক্ষকরা। আমাদের বিদ্যালয়ে প্রায় ৩০০-র কাছাকাছি ছাত্রছাত্রী। আমাদের একটি ক্লাসরুম ভালো, আর সবগুলো এরকম ভাঙাচোরা জরাজীর্ণ। আমরা শ্রেণীর কার্যক্রম পরিচালনা করি, খুব ঝুঁকি নিয়ে কাজগুলো করি, বিশেষ করে বর্ষার সিজনে এবং গরমের সিজনে। অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে এই বিদ্যালয়ে ভর্তি করতে চাচ্ছে না। আমাদের প্রধান সমস্যাটাই হচ্ছে আমরা সুন্দর পরিবেশটা আমাদের শিশুদের আমরা দিতে পারছি না। এদের মানসিক বিকাশের অন্তরায় হয়ে যাচ্ছে আমাদের এই পরিবেশ। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, ইতোমধ্যেই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তালিকা করেছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ রাখছি, পত্র দিয়েছি এবং ইতোমধ্যে আমাদের বেশ কয়েকটি স্কুলে কিন্তু চলে আসছে বাজেট, বিশেষ করে যেটা এডুকেশন ইমার্জেন্সি থেকে সেটা চলে আসছে। আর যেগুলি পুনর্নির্মাণ প্রয়োজন ওগুলো আসবে, ওগুলো একটা তালিকা অন্তর্ভুক্ত হয়ে ওটা চলে আসবে, প্রক্রিয়াধীন আছে। একটি বিদ্যালয়ের ভবন শুধু ইট পাথর সিমেন্টের কাঠামো নয়, এটি শিশুদের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার জায়গা। ভগ্নদশা দেয়ালে যেন শিশুদের স্বপ্ন আটকে না থাকে, সেজন্য এখনই প্রয়োজন নিরাপদ শ্রেণীকক্ষ নির্মাণে কার্যকরী পদক্ষেপ নেওয়া। আসাদ জামান, এখন মানিক। এবার আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে চীনের হাত থেকে নিজেদের দ্বীপ রক্ষা হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তাইওয়ানবাসী। তাইপের নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এই উৎকণ্ঠার মধ্যে আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মার্কিন খেসা প্রেসিডেন্ট লাই চিং-তের দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপিকে বেকায়দায় ফেলতে মরিয়া বিরোধী দল কুমিনতাং কেএমটি। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ এবং সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস হিসেবে খ্যাত তাইওয়ানের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এই দ্বীপাঞ্চলটিকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। তবে নিয়ন্ত্রণ না থাকায় বল প্রয়োগের মাধ্যমে তাইপেকে নিজ কবজায় নিতে মরিয়া বেইজিং। এর জন্য ২০২৭ সালের মধ্যে চীনা প্রেসিডেন্ট তার বাহিনীকে স্বশাসিত দ্বীপটিতে আক্রমণ চালাতে প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশও দিয়ে রেখেছেন বলে দাবি করে আসছেন মার্কিন গোয়েন্দারা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যাত্রা শুরু হলো, যিনি গত বছর অভিযোগ তুলেছিলেন যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পের ১০০% চুরি করে নিয়ে গেছে তাইওয়ান। এছাড়াও মন্তব্য করেন, নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতের বিনিময়ে তাইওয়ানের উচিত যুক্তরাষ্ট্রকে অর্থ দেয়া। এমনকি তাইওয়ানকে তার প্রতিরক্ষা ব্যয় জিডিপির 10% পর্যন্ত বাড়াতে বারবার আহ্বানও জানিয়ে আসছেন ট্রাম্প, যা বর্তমান বরাদ্দের চেয়ে 4 গুণ বেশি। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্পের প্রত্যাবর্তনে উদ্বিগ্ন তাইওয়ানবাসী। চীনা আক্রমণ ঠেকাতে ওয়াশিংটনের দেয়া পূর্ব প্রতিশ্রুতি বহাল থাকে কিনা তা নিয়েও বাড়ছে শঙ্কা। যদিও ট্রাম্প দায়িত্ব নেয়ার কয়েকদিন আগে বিচ্ছিন্ন দ্বীপটির একটি নৌঘাঁটিতে তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিতে 2 বছরের চুক্তিতে স্বাক্ষর করে ওয়াশিংটন, কিন্তু এখনও খোলসা করা হয়নি চীনকে ঠেকাতে ঠিক কী পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
দশকের পর দশক ধরে ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারিত্ব বজায় রেখে আসা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে যখন তাইওয়ানের জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তুঙ্গে, তখন আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি করেছে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা। গত বছর লাইচিংতে প্রেসিডেন্ট পদে জয়লাভ করলেও তার দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ঘনীভূত হচ্ছে সংকট। দলটিকে বেকায়দায় ফেলতে মরিয়া তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনা মদতপুষ্ট রাজনৈতিক দল কুওমিন্টাং বা কেএমটি। বর্তমানে প্রস্তাবিত 655 কোটি মার্কিন ডলারের বাজেট থেকে অন্তত 7% কাটছাট চাইছে বিরোধী রাজনৈতিক দল কুওমিন্টাং ও পিপলস পার্টি। এটি পাশ হলে জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তাইওয়ান বড় হুমকিতে পড়বে বলেও মনে করা হচ্ছে।不管是要运用美国这边的这些政治利益，或者是我们在地缘政治上的优势等等。মার্কিন অস্ত্রে সজ্জিত হওয়া সত্ত্বেও প্রতিরক্ষা খাতে তাইপের চেয়ে এগিয়ে আছে বেইজিং। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী ছাড়াও এই খাতে তাইওয়ানের তুলনায় প্রায় 11 গুণ বেশি ব্যয় করে চীন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ হচ্ছে এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, যাত্রীদের চরম ভোগান্তি, দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের চিঠি চায় আন্দোলনকারীরা। ওমরা এবং ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি, পর্যাপ্ত মজুদের দাবি কর্ম মন্ত্রণালয়ের। মূল্যস্ফীতির চাপে দিশেহারা সীমিত আয়ের মানুষ, আয় ব্যয়ের ভারসাম্য রক্ষায় নীতিমালা প্রণয়নের তাগিদ। এবং মাঘের শীতে সজীব উত্তরের কৃষি অর্থনীতি, পণ্য সংরক্ষণ ও বিপণনে ন্যায্যতা প্রতিষ্ঠার অপেক্ষায় ফসলের কারিগর। এতে মানে একটা বেশি পোষায় না, অতে আর কি করি। কৃষি জমি আছে যখন কৃষি কাজ করতে হবে, করার পরে এর মধ্যে আমরা খুব কষ্টের জীবনযাপন করি। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।